তানভীর পুরো রাস্তা গাল ফুলিয়ে রেখেছে। মেঘ তানভীরকে চালানোর জন্য বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই মেঘ বলল, দুলাভাইয়ের মনটা বোধ হয় খারাপ, তুই একটু দেখা করে যাস। তানভীর আবারও ব্রেক কষল। অগ্নি দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আর চোখে তানভীরের ভাব দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বন্যা হুঙ্কার দিয়ে উঠল, দুলাভাইকে আবার? মুখলেস দুলাভাইয়ের কথা বলছি, রাখুন। বন্যা কল কেটে দিয়েছে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে দাঁত কিলে হেসে বলল, যাবে? তানভীর রক্তাবো দু চোখে তাকালো। শ্বাস ছেড়ে বলিষ্ঠ কণ্ঠে বলল, জাফর। মাথা মোটা মূর্খ মানুষ। মেঘ ঠোঁট বাঁকিয়ে হিংচি কেটে শান্ত স্বরে জবাব দিল, আর তুমি টাফারের ভাই। তানভীর নিজের রাগ নিজে নিয়ন্ত্রণ করে আবারও গাড়ি চালাতে মনোযোগ দিল। 2 মিনিট পর মেঘ তানভীরকে শুনিয়ে শুনিয়ে গান গাচ্ছে। ফুল ফোটে শাখায় শাখায়, ব্যথা ধরে বুকে, কি প্রেমেতে মন মাতাইলা, অশ্রু ঝরে চোখে, আমার আসমান করে আন্ধার, সুখে নিদ্রা হবে কি তোমার, বন্ধু আমায় ছাড়া। তানভীর রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, চুপ থাকতে বলছি। আমার বন্ধুর বিয়ে হয়ে গেলে আমায় ছেড়ে চলে যাবে, আমি কি কাঁদবো না? একটু গানও গাইবো না? এত খারাপ কেন তুমি? দেখ, 4 ঘন্টা পরীক্ষা দিয়ে আসছি, মাথা এমনিতেই গরম আছে, বেশি কথা বলবি না, ঠিক আছে? মেঘের মতন উড়ে উড়ে অন্তরটাকে খালি করে করলা দিশা হারা। তানভীর তাকাতেই মেঘ মুখ চেপে বলল, আমার কোনো দোষ নাই, নিজে থেকে গান বের হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভগ্ন হৃদয় নিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল। বাসায় ঢুকতেই আলী আহমেদ খানের সঙ্গে দেখা। আলী আহমেদ খান হাসি মুখে জিজ্ঞাসা করলেন, 2 ভাই বোন সেজে গুছে কোথায় গিয়েছিলে? আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আর ভাইয়া আমাকে আনতে গিয়েছিল। ঠিক আছে, যাও। মেঘ ব্যাগ ঘোরাতে ঘোরাতে চলে যাচ্ছে। তানভীর চাবি রেখে সরাসরি নিজের রুমে চলে গেছে। মাগরিবের পরপরই আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করতেই আবির জিজ্ঞাসা করলো, বাসায় আসছিস? জি। কি করিস? আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। কিছু একটা ভেবে মেঘ আবারও থেমে গেল। আস্তে করে বলল, কিছু না। কোনো সমস্যা? না, পরে জানাবো আপনাকে, অপেক্ষায় রইলাম। মেঘ ঘন্টা 2 পর নিজের রুমে আসছে। নিচের রুম থেকে নিচে এসেছে। মিমরা না থাকায় বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। আলী আহমেদ খান আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। হালিমা খান আর মালিহা খান সোফায় বসে গল্প করছেন। মেঘ হালিমা খানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে টিভি দেখছে। তানভীর সন্ধ্যা থেকে বাসায় নেই। বেশ কিছুক্ষণ যাবৎ আবির মেঘকে মেসেজ কল দিচ্ছে। মেঘের হাতে ঘড়ি নেই, ফোনও সাইলেন্ট করা, তাই বুঝতে পারেনি। হালিমা খানরা উঠে রান্নাঘরের দিকে চলে গেছে। মেঘ আনমনে ফোনের পাওয়ার বাটন চাপতেই আবিরের 7টা কল আর অনেকগুলো মেসেজ চোখে পড়ল। মেঘ লাফিয়ে উঠে তড়িঘড়ি করে আবিরকে কল দিল। বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ঘড়ি রুমে রেখে নিচে এসে রিল্যাক্সে টিভি দেখছে। সবার ভয়ে ফোন সাইলেন্ট করে রাখাটাও ইদানিং অভ্যাস হয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, তুই কি ভালো হবি না? হব। কবে? পরশুদিন। আজকে কি সমস্যা? মেঘ মলিন হেসে বলল, ভালো হলে একবারে হতে হবে না, তাই একদিন রেস্ট নিয়ে তারপর ভালো হব। দিন দিন তুই বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস। জি, আর আমার গুরু স্বয়ং সাজ্জাদুল খান আবির। আবির না চাইতেও হেসে ফেলল। মুখের গভীর ভাব মুহূর্তেই সরে গেছে। ধীর কণ্ঠে বলল, তানবীর কোথায়? জানি না। সমস্যা কোনো? আমি কি জানি কার মনে কি চলে সেটা দেখার দায়িত্ব কি আমার? না, কিন্তু তোর নামে বিচার দিল কেন? মেঘ এক পর্যায়ে আটকে উঠল। মনে মনে প্রচুর ভয় পাচ্ছে। যদি সত্যি সত্যি মোখলেস মিয়ার কথা বলে দেয় তখন কি হবে? মোখলেস মিয়া সম্পর্কে বন্যার দাদা হয়। রক্তের সম্পর্ক না থাকলেও বন্যার আব্বুর সাথে মোটামুটি ভালো সম্পর্ক। কিছুদিন আগে মেঘ এমনিতেই বন্যাদের বাসায় গিয়েছিল। তখন মোখলেস মিয়া ওদের দেখে সিঙ্গারা আর পেঁয়াজু খাইয়েছিল। সেখানেই মজার ছলে বন্যাকে বিয়ের কথা বলেছিল। বন্যা আর মেঘ সে কথা বেমালুম ভুলে গিয়েছিল। তবে আজ বন্যাদের বাসায় যাওয়ার সময় আবারও সেই মোখলেস মিয়ার সাথে দেখা। সারি সারি ডেকে রিক্সা থামিয়ে মেঘের খোঁজখবর নিয়েছে। ওনার কথা মাথায় ছিল বলে তানভীরকে রাগানোর জন্য ইচ্ছে করেই ওনার বিয়ের খটকালের ব্যাপারটা বলেছে। আবিরের কানে এসব গেলে আস্ত রাখবে না। মেঘ ভয়ে ভয়ে জানতে চাইল, কি বিচার দিয়েছে? সেসব বাদ দে। ও আছে কোথায়? ফোন দিচ্ছি রিসিভ না, কি হয়েছে একটু বলবি?
মেঘ নাক টেনে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ও আপনি এতগুলো ভাইয়ার জন্য দিচ্ছিলেন, আর আমি ভাবছিলাম আমার জন্য। ভাইয়া বাসায় আসলে জানাবো আপনাকে, বাই। কল কাটলে স্বপ্নে এসে থাপ্পড় দিব বলে রাখলাম। স্বপ্নে আমায় থাপ্পড় না দিয়ে টর্চ লাইট নিয়ে নিজের ভাইকে খুঁজতে থাকুন, সেটা বেশি কাজে লাগবে। এই বাড়ির সবাই স্বার্থপর, শুধু নিজের স্বার্থ বুঝে। আপনার লেকচার শেষ হলে অনুগ্রহ করে বলুন কি হয়েছে। বন্যার কিছু হয়েছে? বাহ, অসাধারণ। এখন বন্যার খোঁজও নিচ্ছেন? অথচ আমি জলজ্যান্ত একটা মানুষ 8 মিনিট 42 সেকেন্ড যাবৎ কথা বলছি, আমাকে একটাবার জিজ্ঞাসা করলেন না আমি ঠিক আছি কিনা? আল্লাহ ওনার আগে আমায় উঠায় নাও। স্বার্থপর দূরে আমি আর থাকতে চাই না। আবি শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, আর যাই করিস না কেন, তানভীরের পরীক্ষা চলছে, বিষয়টা মাথায় রাখিস। এমনিতেই পড়াশোনা করে না, পরীক্ষাগুলো ভালোভাবে শেষ করতে পারলে অন্তত পক্ষে অনার্স পাস তো করতে পারবে। যার ভাই তার খবর নাই, আর একজনের চিন্তায় ঘুম আসছে না। এত দুশ্চিন্তা করে কি করবেন শুনি? কেজি দরে দুশ্চিন্তা বিক্রি করবেন? তার থেকে বরং আমার উপর ছেড়ে দেন, আমি সবকিছু দেখে নিব। রিল্যাক্সে ঘুমান আপনি। আবির শুকনো মুখে বিষম খেলো, কাশতে কাশতে বলল, আমার দুশ্চিন্তার গুরু স্বয়ং মাহাদিবা খান মেঘ। মালিহা খান খেতে খেয়ে ডাকছে, তাই তাড়াতাড়ি কল কেটে মেঘ খেতে চলে গেছে। খাবার টেবিলে কেবল 3 জন। মেঘ কোনো রকমে অল্প খাবার খেয়ে একটা আচারের বক্স নিয়ে সোফায় বসে টিভি দেখছে আর আচার খাচ্ছে। মালিহা খান রুমে চলে গেছেন। হালিমা খান রান্নাঘরে টুকটাক কাজ করছেন। এমন সময় তানভীর বাসায় আসছে। অন্তরের জ্বালাপোড়া চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘের করা দুষ্টামি বুঝতে পেরেও তানভীর শান্ত থাকতে পারছে না। তানভীরকে দেখে হালিমা খান রান্নাঘর থেকে বলে উঠলেন, তুই কি একটু শান্তি দিবি না আমাকে? পরীক্ষা দিয়ে আসছিস, কিছু খাসনি, তোদের নিয়ে আর কত টেনশন করব। তানভীর এক পলক তাকিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ তানভীরকে দেখেই উচ্চস্বরে বলে উঠল, আম্মু তুমি রিল্যাক্সে থাকতে পারো। সঙ্গে সঙ্গে তানভীরকে শুনিয়ে শুনে আস্তে করে বলল, কারণ ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে। তানভীর সিঁড়িতে উঠতে উঠতে ফিরে তাকালো, চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। একসময় তানভীর নিজেই মালিহা খানকে রিল্যাক্সে থাকতে বলেছিল। আবিরের জন্য চিন্তা করার মানুষ আছে শুনে সেদিন মেঘের মনের আকাশে মেঘ জমেছিল, তাই আজ মেঘ ইচ্ছে করেই ভাইকে রাগাচ্ছে। সকাল 11টার উপরে বেজে গেছে, অথচ তানভীরের খোঁজ নেই। শুক্রবার বলে কেউ তেমন কিছু বলছেও না। মেঘ দুবার খেতে গিয়েও ফিরে এসেছে। ভাইকে রাগিয়ে একা খেতেও ইচ্ছে করছে না। তানভীর গত রাতেও খায়নি। অনেকক্ষণ ডাকার পর তানভীর রুমের দরজা খুলে দিয়েছে। মেঘ ভ্রু গুটিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, বিরিয়ানি খাবা? না, আমি রান্না করেছি, খিদে নেই। আমার আছে, সকাল থেকে খাইনি, চলো। রাত থেকে খাওয়া নেই, ঝগড়া করার মতো এখন এনার্জিও নেই, তাই তানভীর শান্ত স্বরে বলল, ফ্রেশ হয়ে আসছি। তোমার ফোনের লকটা খুলে দিয়ে যাও। কেন? আমার ফোনে ব্যালেন্স নেই। তানভীর ফোনের লক খুলে মেঘকে ফোন দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ তড়িঘড়ি করে বন্যার নাম্বার খুঁজতে লাগলো। বন্যা মেঘস ফ্রেন্ড, বনুস ফ্রেন্ড সব নামে খুঁজে ফেলেছে, তবুও পাচ্ছে না। বন্যার নাম্বার দুটোই পুরোটা মুখস্থও নেই। মেঘ চটজলদি নিজের রুমে গিয়ে ফোন থেকে বন্যার নাম্বার বের করে কয়েকটা ডিজিট লিখতেই মিস ইগোয়েস্টিক নাম আসছে। এমন নাম দেখে মেঘ নিজেই অজান্তে হেসে ফেলল, আর মনে বলে উঠল, আবির ভাইয়ের ফোনে আমার নাম্বার কি নামে সেভ করা। মেঘ রুম থেকে বের হতে হতে বন্যাকে কল দিল। বন্যা রিসিভ করে স্বাভাবিকভাবে সালাম দিল। মেঘ মুড নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, তুই ওনার নাম্বার থেকে ফোন কেন দিয়েছিস? মেঘ শীতল কণ্ঠে বলল, ভাইয়া অসুস্থ হয়ে গেছে। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে ওনার? তোদের বাসায় চা খেতে গিয়ে এক গ্রামের পিঁপড়া খেয়ে ফেলেছিল। পিঁপড়াটা যেতে যেতে গলার একটা জায়গায় কামড়ও দিয়েছে। আমিও বারবার বলেছি বেশি করে পানি খেতে, কিন্তু ভাইয়া না খেয়ে অপলক দৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে হাঁ করে বসেছিল, যাতে পিঁপড়াটা হেঁটে হেঁটে বেরিয়ে আসে। কিন্তু এত ফাজিল পিঁপড়া বের তো হলোই না, উল্টো ভাইয়ের হৃদয়ে গিয়ে ঢুকে পড়েছে। গতকাল বিকাল থেকেই হৃদয় অনবরত কামড়াচ্ছে। আমার ভাইয়ের কোমল হৃদয়টাকে কামড়ে ছিদ্র করে ফেলতেছে। দেশে বন্যা হোক না হোক, আমার ভাইয়ের হৃদয়ে বন্যা নিশ্চিত। পিঁপড়া বলতে বন্যার প্রতি তানভীরের অনুভূতি বোঝানো হয়েছে। কি আবোল তাবোল কথা বলছিস? এটা আবার কেমন রোগ?
আবল তাবল না রে ভাইয়া, রাতে মাথা ঘুরে বিছানায় পড়ে গেছিল, 12 ঘন্টা বেহুশ ছিল, ঘুম ছিল, মাত্র হুঁশ আসছে, সজাগ হয়েছে। এগুলো রোগের লক্ষণ? 16 ঘন্টা না খেয়ে থাকা, টানা 12 ঘন্টা ঘুমানো কি স্বাভাবিক মনে হচ্ছে তোর? তো এখন কি করবি? এই রোগের চিকিৎসা মনে হয় এখনো আবিষ্কৃত হয়নি কারো হৃদয়ে। তানভীর বেরিয়ে এসে প্রকুচকে প্রশ্ন করলো, কোন রোগের চিকিৎসা আবিষ্কৃত হয়নি? মেঘ তাড়াতাড়ি কল কেটে দিয়েছে। তানভীর এক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘ ঠোঁট ভিজে ঘন ঘন পল্লব ছাপটে বলতে শুরু করলো, ওসব বাদ দাও, ভাবছি পন্নার বিয়েটা ভেঙে দিব। কিসের বিয়ে? মুখলেস মিয়ার কথা বললাম না তোমায়? সারা রাত ভেবে দেখলাম ওনার কাছে এই বিয়ে দেওয়া ঠিক হবে না। হঠাৎ মাথায় সুবুদ্ধি উদয় হলো কেমন করে? দেখো, মুখলেস মিয়ার চোখে ভালোবাসা থাকলেও হৃদয় এতটুকু জায়গা নেই। 2 বউ, 6 ছেলে মেয়ে, 10 থেকে 12 জন নাতি নাতনির ভিড়ে আমার বেবিটাকে খুঁজেও পাওয়া যাবে না। এই জন্য ভাবলাম আরো কিছুদিন সময় নিয়ে ভালোভাবে পরীক্ষা করে একজনের সঙ্গে বিয়ে দিব। তুমি কি বলো? আমিও তাই বলি, ওর বড় বোনের বিয়ে হোক, তারপর না হয় ভেবে দেখব। মেঘ আর চোখে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, বন্যার বিয়ের ঘটকালি করতে তুমি কিন্তু আমায় সাহায্য করবা, ঠিক আছে? মেঘের কথা শুনে তানভীর কেসে উঠল। ঘুরে ফিরে মেঘ সেই একই কাহিনীতে আটকাচ্ছে। তানভীর মুখ ফুলে উত্তর দিল, আমার সময় নেই। ঠিক আছে, প্রয়োজন নেই, লেহেঙ্গা কিন্তু তোমার কিনে দিতে হবে, এটা মনে রেখো। আর যেই সে লেহেঙ্গা কিনলে হবে না, বনার আর আমার লেহেঙ্গার ডিজাইন সেম হতে হবে। আচ্ছা, এখন চলো খেতে যাই। চল। আলো আধারে কাটছি দিন। কেবল 1 সপ্তাহের মধ্যে মেঘের পরীক্ষা করা শেষ। তানভীর যে বন্যাকে ভালোবাসে এটা তানভীরের আচরণ আর কথাতেই বোঝা যাচ্ছে স্পষ্ট। কিন্তু বন্যা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। তানভীরের প্রতি হৃদয়ে উদিত উষ্ণ অনুভূতিকে পুরোপুরি স্বীকারও করতে পারছে না, আবার মন থেকে বাদও দিতে পারছে না। মেঘ তবুও হাল ছাড়ছে না। আবিরের বেঁধে দেওয়া সময়ের 50 দিন কেটে গেছে। আগামীকাল 10 অক্টোবর আবিরের জন্মদিন। মেঘ সন্ধ্যার পর থেকে কথা বলার জন্য রেডি হয়ে বসে আছে। আবিরের নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে তেমন কোনো আয়োজন করেনি। প্রতিদিনের মতো আজও রাত 10:30 নাগাদ আবিরের কল আসছে। সব কাজ শেষ করে শুয়ে মেঘের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ঘুমানোটা আবিরের বাজে অভ্যাস হয়ে গেছে। অন্যদিন কিছুক্ষণ কথা বলেই মেঘ কল কেটে দেয়, তবে আজ তার ব্যতিক্রম। 2 মিনিট কথা বলে দুজনেই 5 মিনিট নীরবতা পালন করে, কিন্তু কেউ কল কাটে না। মেঘের মন খারাপ হবে ভেবে আবির হাজার ব্যস্ত থাকলেও সচরাচর মেঘের কল কাটে না, এমনকি মুখ ফুটে বলেও না যে ব্যস্ত আছি। আজও তেমনটাই ঘটেছে। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য মোটামুটি 2 ঘন্টা হয়। এখানে 11:45 বাজায়, সেখানে স্বাভাবিকভাবেই রাত 1:45 বেজে গেছে। মেঘ আপন মনে গল্প করছে, আর আবির মনোযোগী শ্রোতার মতো মেঘের সব কথা শুনছে, প্রয়োজনে নিজেও অল্প স্বল্প উত্তর দিচ্ছে। রাত ঠিক 12টা বাজতেই মেঘ মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আপনি আমার চঞ্চল হৃদয়ের এক টুকরো সিদ্ধি, পরিত্যক্ত সাপোজ সংকুলের মোহগ্রস্ত দিনলিপি, চরাঞ্চলে জন্মানো সর্বতে শুভ্রতার প্রতীক, ভোরের শিশির ভেজা ঘাসি শিউলি ফুলের বৈচিত্র্যময় কর্মের মতো আপনার জন্মদিন অনুষঙ্গে উষ্ণতায় ছেয়ে যাক, আপনার সকল অপূর্ণ ইচ্ছে পূর্ণতা পাক, শুভ জন্মদিন। আবির একদম স্তব্ধ হয়ে গেছে। নিজের জন্মদিনের কথা মনেই ছিল না তার। মেঘের মায়া ভরা কান্নাজড়িত কণ্ঠ শুনে আবিরের দৃষ্টি খোলাটে হয়ে গেছে। মেঘ উবু হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘের কান্নার শব্দে আবিরের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। মাসখানেক মেঘের আচরণে বিন্দুমাত্র খারাপ লাগা প্রকাশ পায়নি। সারাক্ষণ উল্লাস আর খুনসুটিতে মেতে থাকত। অপ্রচ্ছন্ন হৃদয়ে ভাজে জমতে থাকা অজস্র অভিমানগুলো জাহির করতে একটা পুরুষ্ট বক্ষস্থল প্রয়োজন, মোহময় জড়ানো একটা বিশ্বস্ত বুক। মেঘের কান্নার শব্দে দিশেহারা আবির শীতল কণ্ঠে শুধালো, এই স্প্যারো, এভাবে কাঁদছিস কেন? মেঘ বালিশে মুখ গুজে কান্না আড়াল করার চেষ্টা করছে। আবিরের নিঃশাক্ত কণ্ঠের আবদার, ভিডিও কল দেই। মেঘ তাড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে ভেজা কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলল, না, আমার জন্মদিনে সামান্যতম আবদার করার অধিকার যদি আমার না থাকে, তাহলে এই জন্মদিনকে আমি সারা জীবনের জন্য ব্যান করব। মেঘ আস্তে করে বলল, ব্যান করতে হবে না, দিচ্ছি কল।
আবির ঠোঁট কামড়ে মুচকি হাসলো। মেঘ চোখ মুছতে মুছতে ভিডিও কল দিল। রুম অন্ধকার থাকায় স্পষ্ট দেখা না গেলেও ফোনের ক্ষুদ্র আলোতে মেঘের ধবধবে ফর্সা মুখ, ছলমল করা ভেজা চোখ আর লাল হয়ে থাকা নাকের ডগা স্পষ্ট দেখা যাচ্ছে। আবির নীরের দৃষ্টিতে তাকিয়ে আদর মাখা কণ্ঠে বলল, এবার বলুন, আমার আবেদনময়ীর আবদার কি? আবিরের সূক্ষ্ম নেত্রের চাহনিতে মেঘ ঘায়েল হয়ে যাচ্ছে। বুকের ভেতরে তাণ্ডব চলছে, শ্বাস প্রশ্বাস এলোমেলো। মেঘের দুচোখ পানিতে টইটুম্বুর হয়ে আছে, কেবল অশ্রু গড়িয়ে পড়ার অপেক্ষা। বুক ঘুরে আসা কান্না গিলে মেঘ দুর্বল কণ্ঠে জানালো, আপনাকে আমার সামনে দেখতে চাই। আবির মুচকি এসে বলল, তারপর? আপনি কবে আসবেন আর কতদিন? আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয় না? কেন বোঝেন না আপনি? খুব মিস করছি আপনাকে। কঠিন বাস্তবতায় খোলসবন্দি করে রাখা নিজের অনুভূতিগুলো দীর্ঘ নিঃশ্বাসের আড়ালে লুকিয়ে আবির কোমল কণ্ঠে বলল, আমি অবুঝ নয় মেঘ। মেঘ আকুল কণ্ঠে আবারও শুধালো, আসবেন কবে আপনি? সেটা আমার থেকে ভালো আপনার জানার কথা, আপনিই বলুন। আরও 100 দিন, আমি বোধহয় মরেই যাব। আবির অগ্নিদৃষ্টিতে তাকাতেই মেঘ ভয়ে চোখ নামিয়ে নিয়েছে। আবিরের রুমে আলো জ্বলছে, এয়ার কন্ডিশন 1 থাকা সত্ত্বেও আবিরের শরীর ঘামছে। টেবিল থেকে একটা অপ্রয়োজনীয় কার্ড হাতে নিয়ে বাতাস করছে। মেঘ গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখে। হাত দিয়ে বাতাস করার কারণে ফোন কিছুটা দূরে সরিয়েছে। মেঘের নজর নগ্ন লোমশ বুকে পড়তেই লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। আবির রুমের ছাদের দিকে তাকিয়ে আনমনে কিছু ভাবছে। মেঘ পল্লব ছাপটে আবারও তাকালো। এবার নজর পড়ে থুতনির নিচে থাকা একটা কালো তিলের দিকে। শেভ করার কারণে দাড়ির আড়ালে লুকিয়ে থাকা তিলটা আজ একটু বেশি ঝলমল করছে। মেঘ সেদিকে তাকিয়ে মুচি হেসে ঘরে ডুবে গেছে। আবির নিঃশাক্ত কণ্ঠে ডাকলো, এই যে প্রলয়ঙ্কারী, কতবার বলবো এভাবে তাকালে কুচকুচো হতা হে, তুম নেই সমঝোগে? মেঘ লাজুক হেসে চোখ ঘোরাতেই চেঁচিয়ে উঠল, আপনার পেছনে কে? মেঘের চেঁচানোতে আবিরও লাফিয়ে উঠেছে। আশেপাশে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কোথায় কে? আমি দেখছি কে যেন চলে গেছে এখান থেকে। রুমে কেউ নেই, পর্দা নড়ছে, সম্ভবত এটাই চোখে পড়েছে। আপনি আমায় মিথ্যা কথা বলছেন, রুমে নিশ্চিত কেউ আছে। আপনি যে একদিন বলেছিলেন আপনার বউ আছে, সে কি আপনার রুমে? ওই একদম চুপ, কথায় কথায় চরিত্রের দাগ দিবি না, বলে দিলাম। আমার চরিত্র বেলি ফুলের মতো সুগন্ধময় আর পবিত্র। ক্যামেরা ঘোরাচ্ছি, নিজের চোখে দেখ। আবির ক্যামেরা ঘুরিয়ে রুম ঘুরিয়ে দেখিয়েছে। সবশেষে মেঘ মলিন হেসে বলল, আচ্ছা মানছি, মনের ভেতর শুধু সন্দেহ আর সন্দেহ। গরম পানি খেয়ে অবিশ্বাসের চারাগুলো মেরে অন্তত পক্ষে কিছু সংখ্যক বিশ্বাসের চারা রোপণ করিয়েন। ঘুম পাচ্ছে, ঘুমান। বেশ কিছুদিন কেটে গেছে। মেঘ আজ সকাল সকাল ভার্সিটিতে এসে বসে আছে। বন্যা আসতেই ছুটে গিয়েছে। খুশিতে গদগদ হয়ে একটা কিটক্যাট চকলেট ধরিয়ে দিল। বন্যা অবাক চোখে তাকে প্রশ্ন করলো, এত খুশি কেন আজ? মেঘ একটা চকলেট ছিঁড়ে খাচ্ছে। মেঘের দেখা দেখি বন্যা নিজের চকলেটটা খেতে শুরু করলো। মেঘ আর বন্যা পাশাপাশি হাঁটছে। মেঘ আচমকা বলে উঠল, শুক্রবারে ভাইয়ার জন্য বউ দেখতে যাব। সঙ্গে সঙ্গে বন্যার পা থেমে গেল। গলায় চকলেট আটকে গেছে, নির্বাক চোখে তাকিয়ে আছে। মেঘ পিছনে ঘুরে স্বাভাবিক কণ্ঠে বলল, ক্লাসে চল, মেয়ে দেখাচ্ছি। বন্যার চেহারায় বিষণ্ণতা ছাপ। অর্ধেক খাওয়া চকলেট পুনরায় মেঘকে ফেরত দিয়ে দিয়েছে। বেঞ্চে বসতেই মেঘ একটা মেয়ের ছবি দিয়ে বের করে দিয়েছে। বন্যা না তাকিয়ে চাপাসরে বলল, আমাকে দেখাচ্ছিস কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই দেখবি না? দরকার নেই, দেখ না। বন্যা এবার ছবির দিকে তাকালো। মেয়েটা দেখতে তানভীরের থেকেও অনেক বেশি গোলুমলু, গালে টোলও পড়ে, দেখতে বেশ সুন্দরী। বন্যা ঢুকিলে ছোট করে বলল, ভালো, শুধু ভালো? আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আজ আবির ভাইয়াকে দেখাবো, ওনারও ঠিক পছন্দ হবে। বন্যা অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোর ভাইয়ের পছন্দ হয়েছে? ভাইয়া তো একদম পাগল হয়ে গেছে, আজ বললে আজই বিয়ে করে ফেলবে। তাছাড়া ছবিটাও ভাইয়াই দিয়েছে আমাকে। মেঘ মনে মনে বলল, আল্লাহ, মিথ্যা বলছি, মাফ করে দিও প্লিজ। বন্যা ভ্রুকুচকে মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল,
ভালোই হলো, তুই তোর ভাবে পেয়ে গেছিস। হ্যাঁ, আগামী শুক্রবার দেখতে যাব, তারপর বিকেলে তোর সঙ্গে দেখা করাবো, ঠিক আছে? আমার সঙ্গে দেখা করাতে হবে কেন? মেয়ে পছন্দ হয়েছে কি হয়নি তা জানতে হবে না? তার প্রয়োজন নেই, বিয়ে হলে নিশ্চয়ই শুনবো। বন্যার গলা কাঁপছে, কথা বলতে পারছে না। মেঘ আর চোখে তাকিয়ে বন্যার হাবভাব দেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুই বস, আমি আবির ভাইয়ের সঙ্গে কথা বলে আসছি। বন্যার আগে মুখ গুজে বসে আছে। মেঘ ফোন নিয়ে বেরিয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর মিষ্টি মিনহাসদের সঙ্গে রুমে আসছে। বন্যা তখনও মুখ গুজেই বসে আছে। মিষ্টি ডাকতেই বন্যা মুখ তুলে তাকালো। চোখ মুখ লাল হয়ে আছে। বন্যা বরাবরই আবেগ চেপে রাখে, তার উপর তার রাগ অভিমানের বহিঃপ্রকাশও তেমন ঘটে না, কিন্তু আজ যেন বন্যার অন্য রূপ ভেসে উঠেছে। মিষ্টি মাঝখানে বসেছে, মেঘ আর বন্যা দুপাশে। বন্যার দৃষ্টি জানালার দিকে, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। মেঘ মিষ্টিকে একটা করে ড্রেস দেখাচ্ছে। তানভীরের বিয়ে উপলক্ষে অনলাইনে লেহেঙ্গা শাড়ি পছন্দ করছে। মনে সেসব না দেখে সবকিছুই ঠিকই না দেখলেও সবকিছু ঠিকই কানে যাচ্ছে। এক পর্যায়ে মিষ্টি বলল, আবির ভাই না বড়, আবির ভাইয়ের বিয়ে রেখে তানভীর ভাইকে বিয়ে করবে? আবির ভাইয়ের বউ ফিক্সড মানে আমি তো ফিক্সডই, এখন শুধু দেশে ফেরার অপেক্ষা। এর মধ্যে ভাইয়ার জন্য মেয়ে ঠিক করে রাখবো, প্রয়োজনে আংটি পরিয়ে রাখবো, তারপর দুই ভাই বোন একসঙ্গে বিয়ে করে ফেলবো। আমিও বাসাতেই থাকবো, ভাইয়াও বাসায় থাকবে, শুধু নতুন ভাবে আগমন ঘটবে। মিষ্টি বন্যার দিকে তাকিয়ে বলল, তুই না বলছিলি বন্যাকে ভাবি বানাবি? তখন মজা করে বলেছিলাম, কোথায় আমাদের ব্রিলিয়েন্ট বন্যা আর কোথায় আমাদের বেপরোয়া ভণ্ড ভাই তানভীর? দুজনকে মানাবে নাকি? কিন্তু কোনো কিন্তু না, বন্যার সামনে আবার এসব কথা বলছিস? তুই জানিস না বন্যার এসব শুনলে ভালো লাগে না। আমার ভাইকে বন্যা দু চোখেও, দু চোখে কেন, এক চোখেও সহ্য করতে পারে না। সেখানে আমার ভাইকে বিয়ে করার প্রশ্নই আসে না। চুপ কর। বন্যা নির্বাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতার ছিটে ফোটাও নেই, সিরিয়াস মুডে কথাগুলো বলছে। বন্যার অন্তর জ্বলছে, চোখ রক্তাভ হয়ে আছে, টলমল করছে চোখ। যেখানে মুহূর্তে বাঁধ ভাঙা কান্না শুরু হবে, যে কোনো মুহূর্তেই বাঁধ ভাঙা কান্না শুরু হবে। বন্যা দাঁড়িয়ে আস্তে করে বলল, সাইড দে। কোথায় যাবি? ওয়াশরুমে। ক্লাস শেষে বেরিয়ে আসতেই তানভীরের সঙ্গে দেখা। মেঘ মেসেজ করে আসতে বলেছে। ইদানিং অফিসে যাওয়ার কারণে তানভীরের ড্রেস আপেও বেশ পরিবর্তন আসছে। আজ একটা চেক শার্ট ইন করে পড়েছে, চোখে সানগ্লাস, হাতে বন্যার দেওয়া সেই ঘড়িটা। বন্যা এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। আজ সালাম পর্যন্ত দিচ্ছে না। কাছাকাছি আসতেই তানভীর সালাম দিল। বন্যা উত্তর দিচ্ছে না দেখে মেঘে সালামের উত্তর দিল। তানভীর বন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, কেমন আছো? বন্যা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেঘ নিজের ব্যাগটা গাড়িতে রেখে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া আমি ওদের সঙ্গে একটু কথা বলে আসি, তোমরা দাঁড়াও। মেঘ দ্রুত সরে গেছে। তানভীর এক দৃষ্টিতে বন্যাকে দেখছে। বন্যার উত্তর না পেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করল, তোমার কি কানে সমস্যা? কথা শুনো না? বন্যা চোখ তুলে তাকাতেই তানভীরের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠেছে। বন্যার ফ্যাকাশে চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? না, ঠিক আছি। তোমাকে দেখে একদম ঠিক লাগছে না, ডাক্তার দেখিয়েছো? আমি চলে যাচ্ছি, মেঘকে বলে দিন। বন্যা পা বাড়াতেই তানভীর বন্যার বাহু চেপে ধরে শক্ত করে বলল, এক পা বাড়ালে এর ফলাফল খুব খারাপ হবে। মেঘকে আসতে দেখেই তানভীর হাত ছেড়ে রাগী স্বরে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকো, চুপচাপ গাড়িতে বসো। মেঘ এসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া বন্যাকে মোকলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত নামিয়ে দিও প্লিজ। তানভীর আর বন্যা দুজনেই অগ্নি দৃষ্টিতে তাকালো। মেঘ ফিক করে এসে বলল, উপস সরি, মোকলেস দুলাভাই না, মোকলেস দাদা। তানভীর আবারও বলল, বন্যা গাড়িতে বসো। মেঘও বলল, তাদের তানভীর গাড়ি চালাচ্ছে। মেঘ বন্যাকে এক এক করে জামা দেখাচ্ছে। শুক্রবারে কি পরবে সেসব ভেবে মেঘ ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যা না পারতেও মেঘের এসব পাগলামি সহ্য করছে। তানভীর গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মিররে বন্যাকে দেখছে। কিছু দূরে যেতেই মেঘ বলল, ভাইয়া আমাকে দুটো ড্রেস কিনে দিবা? দিবনে না, আজই দিতে হবে। আজই? হ্যাঁ, তোমাকে না বলছিলাম শুক্রবারে পরার জন্য ড্রেস লাগবে। আজ বন্যাও সাথে আছে, পছন্দ করতে সমস্যা হবে না। তানভীর ঘাড় ঘুরে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো,
তোমার শরীর ঠিক আছে? শপিংয়ে যেতে পারবে? বন্যা উত্তর দেওয়ার আগে মেঘ বলল, কেন যেতে পারবে না? আমি বলছি মানে যেতেই হবে। তুমি মনোযোগ দিয়ে গাড়ি চালাও। আব্বুর 2 ডায়মন্ড গাড়িতে বসা। যদি কিছু হয় তাহলে আব্বু তোমার হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। সামনে তাকাও। 2টা শোরুম ঘুরে মেঘের জন্য 2টো ড্রেস নিয়েছে আর মিমের জন্য একটা। তানভীর এক পরিচিত ভাইয়ের ক্লিনিক থেকে বন্যার প্রেশার হিমোগ্লোবিন টেস্ট করে বন্যাকে বাসা পর্যন্ত নিয়ে গেছে। মেঘ বারবার বলছিল মোকলেস দাদার দোকানের সামনে নামিয়ে দিতে, কিন্তু তানভীর সোজা বাসার সামনে পর্যন্ত নিয়ে গেছে। যাওয়ার সময় মেঘ জোর করে একটা ড্রেস বন্যাকে দিয়ে শুক্রবারে পরার জন্য বলেছে। বন্যা নিতে না চাইলেও তানভীর আর মেঘের জোড়াজড়িতে বাধ্য হয়েই নিয়েছে। বন্যা বাসায় ঢোকা পর্যন্ত অপেক্ষা করে, তারপর মেঘকে নিয়ে তানভীর বাসায় উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেতে যেতে তানভীর প্রশ্ন করলো, তোর বেস্টর আজ কি হয়েছে? উল্টাপাল্টা আচরণ করছিল কেন? টিকটিকি খামচি মারছে, এই জন্য মাথা ঠিক নেই। টিকটিকি খামচি দেয়? মেঘ ভ্রুকুচকে উত্তর দিল, আরে বাবা, স্বপ্নে দিছে। স্বপ্নে সব সম্ভব, বুঝছো? ভাইয়া ঠিকই বলে। এক তার ছিঁড়া তুই, আরেক তার ছিঁড়া তোর বান্ধবী। তোদের যন্ত্রণায় আমরা পাগল হয়ে যাচ্ছি। ভাবনা যাবা? মরতে না ঘুরতে? তানভীর চোখ রাঙাতেই মেঘ দাঁত বের করে হাসল। আজ শুক্রবার সকাল থেকেই মেঘ একাই বাড়িঘর মাতিয়ে রেখেছে। এই ফেসিয়াল করছে, এই চোখে শশা লাগিয়ে বসে আছে, চুলে যত্ন নিচ্ছে। তানভীর ঘন্টাখানেক সোফায় বসে মেঘের কর্মকাণ্ড দেখছে। এক পর্যায়ে মিমকেও টেনে নিয়ে আসছে। দুজন ফিসফিস করে কথা বলছে আর রূপচর্চা করছে। তানভীর অনেকক্ষণ খেয়াল করে হঠাৎ জিজ্ঞাসা করলো, এত সাজুগুজু করার কারণ কি? কোথায় যাবি তোরা? ঘুরতে। একা যাওয়া যাবে না, যেখানে যাস আমি নিয়ে যাব। মেঘ আটকে উঠে বলল, আজকে অন্তত পক্ষে তোমাকে নিতে পারবো না। তাহলে অনুমতিও আমি দিতে পারবো না। আব্বুকে বলে অনুমতি নিও, আমি ডিরেক্ট ভেটো দিব। মেঘ কপালে কয়েকশো ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলল, আজ যেতে না দিলে তুমিই পস্তাবে। আর কিছুই বলবো না আমি। এতক্ষণ আপনারা শুনছিলেন সালমা চৌধুরীর লেখনীতে আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ৬৬তম পর্বের শেষাংশ। কণ্ঠে ছিলাম আমি সঞ্জিতা ছোয়া। তো আপনাদের জন্য কিন্তু আমি আরও একটা পর্ব অর্থাৎ বোনাস পর্ব অ্যাড করেছি একই ভিডিওতে। তো দেরি না করে চলুন আমরা বোনাস পর্বটা শুরু করি। তানভীর চোখ ছোট করে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, আমি পস্তাবো কেন? মেঘ এপাশ ওপাশ মাথা তুলে আস্তে করে বলল, বলবো না, না বললে যেতে দিব না কিন্তু। মেঘ চুল উড়িয়ে সিঁড়ি দিয়ে যেতে মেঘিস্বরে বলল, তুমি যে ভেটো দিবে এটা আমি আগে থেকেই জানতাম, তাই গতকাল রাতে বড় আব্বু, আম্মু, কাকামণি, বড় আম্মু, কাকিয়া, এমনকি আবির ভাইয়ের থেকেও অনুমতি নিয়ে ফেলেছি। কোথায় বিচার দিতে যাবে যাও। মেঘ এক প্রকার নাচতে নাচতে রুমে চলে গেছে। মিমও তার পিছু পিছু ছুটল। তানভীর রাগে কটমট করছে। ইদানিং মেঘের দুষ্টামির মাত্রা অনেক বেড়ে গেছে, একা সামলানো যাচ্ছে না। মেঘ আগেও দুষ্টামি করত, তবে লিমিটেড। আবির আসার পর মেঘ অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। আবিরের সাথে মন মালিন্য থাকার কারণে ৮-৯ বছর কথা হয়নি বলে সেই দূরত্বটা কমাতে একটু সময় লেগেছে। অ্যাডমিশন টেস্ট আর আবিরের প্রেমে হাবুডুবু খেতে খেতে তার দুষ্টামির চিন্তা মাথায় আসেনি। এখন সে শুধু দুষ্টামির ভূতটাই আবার মাথায় চড়া দিয়ে উঠেছে। আবির কোনো কারণে অভিমান করলেও মেঘের সামনে সেই অভিমান ১ মিনিটের বেশি টিকতেই পারে না। আবির যতক্ষণ না পর্যন্ত হাসবে ততক্ষণ পর্যন্ত মেঘের আজগুবি কথাবার্তা চলতেই থাকে। গতকালও তেমনটাই হয়েছে। মেঘের একা ঘুরতে যাওয়ার ব্যাপারে আবির রাজি ছিল না, তাই আবিরকে রাজি করাতে মেঘকে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এক পর্যায়ে তেলাপোকার আর্তনাদ। গল্প শুনে আবিরকে পটিয়ে ঘুরতে যাওয়ার অনুমতি নিয়েছে, তবে অবশ্যই শর্ত সাপেক্ষে। আবির মেসেজ ৩ পাতার এক লিস্ট পাঠিয়েছে, যেখানে কি করা যাবে, কি করা যাবে না, কিভাবে চলতে হবে সব নির্দেশনা দেওয়া। মেঘ সব শর্ত মেনেই রাজি হয়েছে। মেঘ আর মিম রেডি হতে রুমে চলে গেছে। তানভীর আবিরকে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া, তোমার কলিজাকে আমি আর সামলাতে পারছি না, সে এখন আমার কলিজা ছিদ্র করে ফেলতেছে। আবির মৃদু হেসে বলল, আর তো কয়েকটা দিন, একটু সহ্য করে নে। তুমি নাকি ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছ। কি করবো বল, এমনভাবে আবদার করে যে না করতে পারি না। কোথায় যাবে কিছু বলছে? বন্যা মিনহাজ ওদের সাথেই বের হবে বলল। আমি নিয়ে গেলে কি হতো? ইদানিং মনে হয় 2 বান্ধবীর মতো মনমালিন্য চলছে।
ভার্সিটিতে কেউ কারোর সাথে কথা বলে না। গত দুদিন বন্যা ভার্সিটিতেও আসেনি, কল দিলাম রিসিভও করেনি। আজ আবার ঘুরতে যাচ্ছে, বিষয়টা ঠিক ভালো লাগছে না আমার। তুই ওদের চিনিস না, মন মালিন্য থাকলেও দেখবি আজকে ঠিক মিলে গেছে। সেটাও ঠিক। আচ্ছা, পরে কথা হবে। ওকে। 3টার দিকে মেঘ আর মিম সেদিনের কেনা ড্রেস পরে সেজেগুজে বেরিয়েছে। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। মেঘ যেতে যেতে তানভীরের দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি কাটলো। তানভীর চোখ রাঙাতেই মেঘ দাঁত খিলে চলে গেল। বাসার সামনে থেকে রিক্সা করে দুই বোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ফোনের লোকেশন দেখে মিনহাজের দেওয়ার ঠিকানা পর্যন্ত পৌঁছালো। বন্যারা আগে থেকেই সেখানে উপস্থিত। মিনহাজ আর তামিম কাছেই একটা বাসায় থাকে। সেখান থেকে একটা টেবিল এনে একটা খালি জায়গায় রেখে তার উপর কেকের বক্স রেখেছে। আজ তামিমের মিথ্যা জন্মদিন, সে উপলক্ষেই এই আয়োজন। গত 5 দিনে বন্যার সাথে মেঘের ফোনে কথা হয়নি বললেই চলে। ক্লাসে দেখা হলেও মেঘ সারাক্ষণ শুধু ভাইয়ের বিয়ে নিয়েই বকবক করেছে। গত 2 দিনে বন্যা সারাক্ষণ শুধু ভাইয়ের বিয়ে নিয়েই বকবক করেছে। গত 2 দিনে বন্যা ক্লাসেও আসেনি। বন্যার ব্যাপারে কথা বলার জন্য গত পরশুদিন বন্যার অনুপস্থিতিতে মিনহাজদের সাথে আলোচনায় বসেছিল মেঘ। মেঘের প্ল্যানে জানিয়ে সবার মতামত নিয়ে সবকিছু রেডি করেছে। এমনকি মিনহাজদের থ্রেটও দিয়েছে, যেন আবির বা তানভীর কিছু জানতে না পারে। সেদিনই মিনহাজদের আনব্লক করে ফেসবুকে অ্যাড করে ওদের দিয়ে একটা গ্রুপ খুলিয়েছে। সেখানে গত 2 দিনে মেঘ আর মিম যা যা করেছে সব আপডেট দিয়েছে। এমনকি গতকাল বিকালে মিম, আদি আর মেঘ মিলে তানভীরকে জোর করে ফেসিয়াল করিয়েছে, সেই ছবি তুলেও গ্রুপে দিয়েছে। বন্যার সব মেসেজ দেখলেও কোনো রিপ্লাই করেনি। তানভীর ফেসিয়ালের ছবি দেওয়ার পর থেকেই বন্যার নেটেও নেই। মেঘ সন্ধ্যার পর মিষ্টিকে দিয়ে বন্যার নাম্বারে কল দিয়েছে। 2-3 বার কল দেওয়ার পরে বন্যার বোন কল রিসিভ করে জানিয়েছে বন্যার 104 ডিগ্রি ফারেনহাইট ঝড়। রাতে মিষ্টি আরও 2-3 বার কল দিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু মেঘ একবারও কল দেয়নি। আজ দুপুরে মিনহাজ বন্যাকে কল দিয়ে খোঁজ খবর নিয়েছে। বন্যার শরীর এখনো জ্বর ছিলই, তবে কম। মিনহাজ তামিমদের জন্মদিনের কথা জানিয়ে খুব জোরাজোরি করে রাজি করিয়েছে। সাথে এটাও বলেছে যেন মেঘের দেওয়া ড্রেসটা পরে আসে। বন্যা তখন জিজ্ঞাসা করছিল, আমি যে অসুস্থ এটা কি মেঘ জানে? মিনহাজ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিয়েছিল, জানলেই বা কি, মেঘের এখন তোর কথা ভাবার সময় আছে নাকি? সে তার ভাবি কিনে ব্যস্ত। বন্যা আর কিছু না বলে কল কেটে দিয়েছিল। শুধুমাত্র বন্ধুদের কথা ভেবে শরীরে জ্বর নিয়েও বন্যা আসছে। মেঘের দুহাত পিছনে রেখে সোজা টেবিলের কাছে দাঁড়ালো। মিম মেঘের পাশে দাঁড়িয়েই সবাইকে সালাম দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, বন্যাপু, তুমি কি অসুস্থ? বন্যার উত্তর দেওয়ার আগেই মেঘ মিমের দিকে তাকে রাগে স্বরে বলল, তুই কি বন্যার খোঁজ নিতে আসছিস? যার জন্মদিন তাকে উইশ কর। মিম আস্তে আস্তে করে বলল, সরি। মিম পরপর মিনহাজের দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে তামিম ভাইয়া। মিনহাজ হেসে বলল, আমি তামিম না, মিনহাজ। জানি, এখন আমি কি করব? না মানে আমার দিকে তাকিয়ে উইশ করছো তাই বললাম। ইচ্ছে করে করছি মানে? মিম মেকি স্বরে হেসে বলল, আজ কার জন্মদিন? মিম মনে মনে বিড়বিড় করলো, জন্মদিনের নামগন্ধ নেই, উইশ নিয়ে পড়ে আছে। তামিম কথা কাটিয়ে বলল, আরে বাদ দে, জন্মদিন যারই হোক কেক সবাই মিলে খাবো। বন্যা চাপা স্বরে বলল, তাড়াতাড়ি কর, বাসায় যেতে হবে। তামিম তপ্ত স্বরে বলল, বাইকে আসার সময় ছুরিটা রাস্তায় পড়ে গেছে। মেঘকে বললাম ছুরি নিয়ে আসতে। মেঘকে উদ্দেশ্য করে শুধালো, ছুরি আনছিস? মেঘ বন্যার দিকে তাকিয়ে পিছন থেকে এক হাত সামনে এনে টেবিলে রাখতে মিনাজ চেঁচিয়ে উঠল, তোকে কেক কাটার প্লাস্টিকে ছুরি আনতে বলেছিলাম, তুই মানুষ কাটা ছুরি নিয়ে এসছিস কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, কোনো কাজে লাগে না, কোন কাজে লাগে বলা যায় না। তামিম চোখ বড় করে বলল, ভাবি আমাদের সেই মুডে আছে, আজ স্পার করেই ছাড়বে। বন্যা ঢোক গিলে শান্ত স্বরে বলল, ওর মুডে থাকার দিন, ও তো মুডেই থাকবে, কেক কাটলে কাট, না হয় আমি চলে যাব। মেঘ ছুরিটা এপাশ ওপাশ ঘুরিয়ে কাঠের টেবিলের মাঝ বরাবর ছুরিটা কুপতে কুপতে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আজ এখানে আমি ছাড়া কারো কথা চলবে না। মেঘের এমন আচরণে বন্যা সহ সবাই কেঁপে উঠল। মেঘ বন্যার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে নাটক করার চেষ্টাও করবি না। তাল বাহানা করলে একদম মেরে গাছতলায় ফেলে চলে যাব। বন্যা ভ্রু গুটিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর?
স্নিগ্ধ শীতল হাওয়া বইছে। মেঘ টেবিলের পাশ কাটিয়ে বন্যার সামনে গিয়ে দাঁড়ালো। মেঘের দু হাতের পিছনে। মিষ্টি ফোন বের করে ভিডিও অন করলো। বাকেরা উৎসুক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের বিধ্বংসী মনোভাব দেখলে বন্যা কিছুটা ভীত হয়ে আছে। মেঘ রক্তিম আকাশের পানে তাকিয়ে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বন্যার অভিমুখে তাকিয়ে বলতে শুরু করলো, আমার হৃদয়ের সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন। আমার প্রাণোচ্ছল্য, তোর অবস্থান রক্তিম অরুণের মতো। তুই পাশে আছিস বলে আমি বারংবার ভেঙে চুরে নবরূপে রাঙিয়েছি নিজেকে। তোর প্রতি আমার বিশ্বাস সুবিশাল সমুদ্রের গভীরতার ন্যায় দৃঢ়। তোকে বন্ধু হিসাবে পেয়ে আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেছে। আমি জানি তুই নিজের থেকেও বেশি আমায় ভালোবাসিস, আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে। তুই বুঝতেও পারছিস না তানভীর ভাইয়ের জন্য তোর বুকের বাঁ পাশে বিদ্যমান 300 গ্রামের হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত ঠিক কতটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে। ভাইয়ের তমসাচ্ছন্ন ক্ষয়িষ্ণু হৃদয়ের একগুচ্ছ আতশবাজি তুই। বিষাদের ন্যায় অভিপ্রায়ের একমাত্র প্রণয়নী তুই। ভাইয়ের বেপরোয়া জীবন নবলব্ধে সাজানোর উত্তমা উপদেষ্টা হবি তুই। কথা দিচ্ছি ভাইয়ের জীবনে অদ্বিতীয়া হয়ে থাকবি সারা জীবন। বন্যা হতবিহ্বল, দৃষ্টি নিরেট। বন্যার নিস্তব্ধ আখিযুগল মেঘের অভিমুখে স্তব্ধ হয়ে আছে। মেঘ হাঁটু গেড়ে বসে পেছন থেকে গোলাপ ভর্তি হাত সামনে এনে বন্যার দিকে দিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে শোধালো, তুই কি ভাইয়ার কল্পনার রাজ্যের কল্পতরু হবি? তার সংকীর্ণ সাম্রাজ্যের মহারানী হবি? বন্যার চোখ টলমল করছে। জ্বরের ঘোরে ভার হয়ে থাকা মাথাটা অনবরত ঘুরছে। মসৃণ গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। গত 5 দিন গুমড়ে গুমড়ে অনেক কেঁদেছে, যেটা বন্যার চোখ মুখ দেখলেই বোঝা যায়। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। মেঘ মিমের দিকে তাকিয়ে গুরুভাব কণ্ঠে বলল, তোকে কি দাওয়াত দিয়ে আনতে হবে? মিম থতমত খেয়ে বলল, সরি, তোমার কথা শুনে টাসকি খেয়ে গিয়েছিলাম। মিম এগিয়ে এসে মেঘের পাশে হাঁটু গেড়ে বসে সেই ফুলের তোড়ায় হাত রেখে দুজন একসঙ্গে উচ্চস্বরে বলে উঠল, আপনি কি আমাদের ভাবি হবেন? তানভীর খানের একমাত্র বউ হবেন? বন্যার শরীর কাঁপছে। ভেজা চোখে মেঘার মিমের দিকে তাকিয়ে আছে। তামিম রাজবাড়ি কণ্ঠে বলল, বন্যা ভাবি তাড়াতাড়ি রাজি হন, নয়তো মেঘ ভাবির মাথা আবারও গরম হয়ে যাবে। বন্যা সবার দিকে তাকালো। মিনহাজ, তামিম, সাদিয়া একসঙ্গে দাঁড়িয়েছে। মিষ্টি একাই ভিডিও করছে। বন্যা পুনরায় মেঘদের দিকে তাকালো। মেঘ স্ট্রং থাকলো। মিম এক পর্যায়ে নিজের উপর ভর রাখতে না পেরে মেঘের উপর হেলে পড়েছে। নিজের এক পায়ের উপর ভর রাখতে না পেরে মেঘের উপর হেলে পড়েছে। মেঘ তাড়াতাড়ি করে চেঁচিয়ে উঠল, আরে বেরি, তাড়াতাড়ি হ্যাঁ বল, পড়ে যাচ্ছি তো। বন্যা ফুল ধরতে ধরতে হতবিহ্বল উত্তর দিল, ইনশাল্লাহ আমি তোদের ভাবি হব। ততক্ষণে মিমের শরীরের ভরে মেঘ মাটিতে পড়ে গেছে। মিম মেঘের উপর পড়েছে। বন্যার এক হাতে ফুল অন্য হাতে মেঘের ঘাট ধরে আটকাতে গিয়ে নিজের অন্যায় টান খেয়ে বন্যাও মেঘের উপর পড়েছে। বন্যা তখনও এক হাতে মেঘের কাঁধ আঁকড়ে ধরে আছে, যেন মাথায় চাপ না খায়। মিষ্টির ভিডিও তখনও চলমান। সাদিয়া, তামিম দ্রুত এগিয়ে গেছে। সাদিয়া মিমকে টেনে তুলেছে। মিমের পায়ে অল্প চাপ খেয়েছে, তাই ব্যথায় আর্তনাদ করেছে। মিম মিনহাজকে ফোন দিয়ে তাড়াতাড়ি মেঘ আর বন্যাকে টেনে তুলেছে। বন্যা ব্যথা পেয়েছে যেমন, তেমন নতুন জামাগুলোতে মাটি আর ময়লা লেগে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। মিনহাজ, তামিম আর সাদিয়া হাসতে হাসতে একদম বসে পড়েছে। মিনহাজ হাসতে হাসতে বলল, আমার জীবনে দেখা সেরা প্রপোজ, সারা জীবন মনে থাকবে। দেখবি তোদের ননদ ভাবির সম্পর্ক সারা জীবন এমনই থাকবে। যাই করতে যাবি একটা করে অঘটন ঘটাবি। মেঘ হুঙ্কার দিয়ে উঠল, চুপ থাক, নয়তো তোর মুখে কষ্টেপ লাগিয়ে দিব। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সরি, তুই ভাইয়াকে ভালোবাসি সেটা তোকে বোঝাতে 5 দিন তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি। সরি বেবি। বন্যা কোনো কিছু না বলে আচমকা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না ভেজা দু চোখ বেয়ে আবারও পানি ঝরছে। মেঘও বন্যার পিঠ বরাবর 2 হাত পেঁচিয়ে ধরেছে। বন্যা এবার হাউমাউ করে কান্না শুরু করেছে। এত বছরের বন্ধুত্ব বন্যাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি মেঘ। বরাবরই চুপচাপ
আর শান্তশিষ্ট থাকে, কাঁদলেও কখনো কারো সামনে কাঁদে না। অথচ আজ সেই মেয়ে খোলা আকাশের নিচে অবাধে সবার সামনে কেঁদেই চলেছে। মেঘ শীতল কণ্ঠে বলল, সরি তো, প্লিজ এভাবে কান্না করিস না। আমি জানতাম তুই ভাইকে ভালোবাসিস, কিন্তু তোকে সরাসরি জিজ্ঞাসা করলে তুই কখনোই স্বীকার করতি না, তার জন্য আমাকে এসব করতে হলো, প্লিজ সরি। বন্যা কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, আমিও বুঝতে পারিনি কবে আমি ওনাকে এত ভালোবেসে ফেলেছি। তুই সেদিন ওই মেয়ের ছবি দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি ঠিক মতো ঘুমাতে পারিনি, খেতে পর্যন্ত পারিনি। আমি নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছিল, সারাক্ষণ মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি, কি যেন নেই আমার, চারপাশ শূন্য লাগছিল আমার। আমি ওনাকে অনেক ভালোবাসি বেবি। মেঘ বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে দু চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, আমার ভাবি হতে তুই সত্যি রাজি তো? বন্যা মলিন এসে বলল, রাজি, কিন্তু। মেঘ স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিন্তু কি? তুই যে বলেছিলি আজ মেয়ে দেখতে যাবি। লে হালুয়া, তুই কি ছেলে নাকি? বন্যা শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, দূর ফাজলামো করিস না। ওই মেয়েটা কে ছিল? আমি জানি না, ফেসবুকে পেয়েছিলাম। ফাজিল মেয়ে। কিন্তু বললি যে তোর ভাই রাজি। ওমা, ভাইয়া তোকে লাভ বলে রাজি না? তোর ভাই আমায় পছন্দ করে না, ডিরেক্ট ভালোবাসে। তোকে বলছে? মেঘ বিষণ্ণ চিত্তে তাকিয়ে বলল, বললে আজ আমাদের জায়গায় ভাইয়া থাকতো আর আমরা ক্যামেরাম্যান থাকতাম, বুঝলি? অনেক চেষ্টা করার পরও ভাইয়া যখন কিছু বলছিল না, তখন বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। ভাইয়া কবে বলবে সেই আশায় থাকলে আমি মরে ভূত হয়ে যেতাম, তার থেকে নিজের মনের ভাব প্রকাশ করে ফেললাম। মেঘ একটু থেমে আবারও বলে উঠল, আবির ভাইয়ের মতো ডায়লগ দেই, তোকে বৌমনি ডাকার জন্য যদি অধিকারনামায় স্বাক্ষর করতে হয়, তবে আমি সেই অধিকারনামায় স্বাক্ষর করে হলেও তোকে বৌমনি ডাকবো। তুই আমার ভাবি, মানে আমার ভাবি। পৃথিবীর কেউ তোকে আমার ভাবি হওয়া থেকে আটকাতে পারবে না, ইনশাল্লাহ। মন্না আনমনে হেসে বলল, ইনশাল্লাহ। মিম একবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেঘদের কাছে আসতে আসতে বলল, বন্যা বউ, আমি যে তোমার ছোট ননদ, এটা কি তোমার মনে আছে? বন্যা আলতোভাবে মিমকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, ওলে সোনা, তুমি আমার কিউট ননদি, তোমাকে আমি কিভাবে বলবো বলো? মেঘ ফিংচি কেটে বিড়বিড় করে বলল, আজ কিউট না বলে? মিনহাস ঠাট্টা স্বরে বলে উঠল, আপনি কিউট না বলেই একজন নিজের জান জীবন দিয়ে আপনাকে আগলে রাখে, অপরদিকে কেউ নজর দেওয়ার আগেই আদমরা করে ফেলে। আপনাদের মুখে এসব সাজে না ভাবি, বরং আমির তামিম এসব বলে মানা যেত। তামিম পাশ থেকে বলল, সহমত বন্ধু। বন্যা হঠাৎ জিজ্ঞাসা করলো, তামিমের না জন্মদিন, কেক কাটবা না? মেঘ ফিংচি কেটে বলল, আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে আসছি, কি তামিমের জন্মদিন নাকি? তামিমের জন্মদিন করতে নাকি? মেঘ নিচের হাতে বক্স থেকে বের করে কেকের উপর লেখা আছে, প্রিয় বন্যা, ভাবি হবি? হ্যাঁ অথবা হ্যাঁ। মেঘ বলল, দুটো অপশন দিলাম, যে কোনো একটা বেছে নিতে পারিস। এখানে দুটো অপশন? অবশ্যই, একটা আমার অপশন আর একটা মিমের অপশন। কেক কেটে সবাইকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যার আগে আগে বাসায় না গেলে নিশ্চিত বকা খাবে। রেস্টুরেন্টে বন্যা আর মেঘ পাশাপাশি বসে খাচ্ছে আর ফিসফিস করে গল্প করছে। মেঘ সবার উদ্দেশ্যে হুঙ্কার দিল, আমার ভাই কিংবা আমার ওনার কানে যদি আজকের ঘটনার একাংশ যায়, তাহলে তোদের সাথে চিরদিনের জন্য বন্ধুত্ব ভেঙে দিব। আর বন্যা, তোকেও সাবধান করছি, তুই আমাদের ভাবি, কিন্তু তানভীর ভাইয়ের প্রেমিকা না। ভাইয়া প্রপোজ না করা পর্যন্ত তুই যদি কোনো প্রকার আলগাপ্রীত দেখাস, তাহলে তোকেও দেখে নিব। ঠিক আছে, তাড়াতাড়ি কর, জ্বর বাড়তেছে, শরীর খারাপ লাগতেছে, বাসায় চলে যাব। রিক্সা নিয়ে এত দূর গেলে আরো বেশি কষ্ট হবে। দাঁড়া, ভাইয়াকে কল দিচ্ছি। না প্লিজ, ওনাকে কল দিস না, চুপ করে বসে থাক। আমার বেস্ট ফ্রেন্ডকে বউ বানানোর যোগ্যতা না থাকলে বিয়ে কিভাবে করতে দিব? তানভীরকে কল দিয়ে আসতে বলেছে। তানভীরও চটজলদি রেডি হয়ে রওনা দিয়েছে। ওদের খাওয়া শেষ হতে হতে তানভীর চলে আসছে। সবার থেকে বিদায় নিয়ে তানভীরের সামনে আসতেই তানভীর পরপর তিনজনের দিকে তাকালো। তিনজনের জামার অবস্থা দেখে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোরা কি ফুটবল খেলতে গেছিলি? মেঘ একটা বক্সে হ্যাঁ লেখা এক টুকরো কেক তানভীরের মুখের সামনে ধরে বলল, এটা পুরস্কার, এবার হা করো। কিসের পুরস্কার? আর কেকে হ্যাঁ লেখা কেন? তুমি আমাদের ভালোবাসো না? হ্যাঁ, এটাই লেখা।
এখন হা করো। তানভীর হা করেই করতেই মেঘকে মুখে দিয়ে অস্থির হয়ে বলল, এখন চলো, আমার বেবি অসুস্থ। মেঘ আর মিম দ্রুত গাড়িতে উঠে চলে গেল, গাড়ির দিকে চলে গেল। মনে মাথা ঘুরছে, তবুও আস্তে করে পা বাড়লো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে তোমার? জ্বর। জ্বর শব্দটা কানে বাজতেই তানভীর এগিয়ে এসে বর্ণার কপালে হাত রাখলো। সঙ্গে সঙ্গে বর্ণার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। মেঘ আর মিম দূর থেকে সেই দৃশ্য দেখে। মেঘ দ্রুত দু হাতে মিমের চোখ ঢেকে মেঘি সরে বলল, রোমান্টিক সিন দেখার বয়স হয়নি তোর। তানভীর পেশিবহুল হাতে নজর পড়তেই বন্যা চোখ নামিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, হাত ছড়ান। হাত ছড়াবো কেন? এত জ্বর নিয়ে বাহিরে ঘুরছো কেন? কোন সাহসে? আর হাতে এত ফুল কেন? কে দিয়েছে? কে কিবা কিসের ছিল? বন্যা কি বলবে বুঝতে না পেরে আস্তে করে বলতে নিল, তামিমের। এতটুকু বলতেই তানভীরের কপাল থেকে হাত সরিয়ে চিৎকার করলো, তামিম তোমায় ফুল দিয়েছে? না না। তাহলে কি দিয়েছে? মেঘ, সত্যি তো? বিশ্বাস না হলে মেঘকে জিজ্ঞাসা করুন। বনুকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ডাক্তার দেখিয়েছিলে? না, ওষুধ খেলেই কমে যাবে। তানভীর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি এত কেয়ারলেস কেন? সেদিন যে বললাম প্রেশার কম, খাওয়া দাওয়া করো ঠিক মতো, কথা মানলে না কেন? উল্টা জ্বর বাঁধিয়েছ। বনা কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছে। তানভীর পেছন পেছন গজগজ করতে করতে যাচ্ছে। কল দিলে কল রিসিভ করে না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না, নিজের যত্ন পর্যন্ত নেয় না। এর থেকে রোবটও শতগুণে ভালো। বন্যার সামনে যেতে যেতে তানভীরের কথা শুনে মুচকি হাসল। বন্যাকে ডাক্তার দেখিয়ে ওষুধ আর কিছু ফল কিনে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর ওরা বাসায় আসছে। সারাদিনের ক্লান্তিতে মেঘ মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে। ফোন টেবিলের উপর সাইলেন্ট অবস্থায় পড়ে আছে। আবির সন্ধ্যার পর সবার সাথে কথা বলে মেঘের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু মেঘ আশেপাশে নেই শুনে তেমন জোরও করেনি। কিন্তু মেঘের সঙ্গে কথা বলার জন্য মনটা ছটফট করছে। মেঘের বাসায় পৌঁছে তানভীর একটা কাজের শহরের বাইরে গিয়েছে, আগামীকাল ফিরবে। মেঘের সাথে কথা বলার জন্য 2-3 বার আম্মু মামুনির নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের কথা বলতে পারছে না। কাকিয়ার ফোন প্রায় সময় মিমের কাছে থাকে, সেই ভেবে কাকিয়াকেও কল দিয়েছে, কিন্তু আজ ফোন কাকিয়ার কাছেই। আবির এক পর্যায়ে বাধ্য হয়ে ফুপিকে কল দিয়েছে। ফুপি এশার নামাজ পড়েছেন, তাই জান্নাত ফোন রিসিভ করে সালাম দিল। জান্নাতের কণ্ঠ বুঝতে পেরে আবির সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তবে রেগে আছি। কেন আপু? ভাইয়া, আজ আমি তোমার ভাবি হিসেবে কথা বলছি। জি ভাবি, বলুন। জান্নাত মনমরা হয়ে বলল, আমাদের বিবাহ বার্ষিকীতে মেঘকে আসতে দিলে না কেন? আম্মুকে দিয়ে তোমাকে কতগুলো কল দিলাম, আমি নিজে দিলাম, তানভীর ভাইকে পর্যন্ত কতগুলো কল দিয়েছি। এটা কি তুমি ঠিক করলে? আবির মুছিয়ে এসে বলল, আমি চিন্তা করেছি আমার বউকে এখন থেকে একা কারোর বাসায় যেতে দিব না। একা একা ঘুরলে আমার কথা ভুলে যাবে। এই যে আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে, সারাদিনেও আমার খোঁজ নেয়নি। একদম ঠিক করেছে। এত বউ পাগল যেই তো বউকে নিয়েই চলে যাইতা। আমি তো নিয়েই আসতামই, কিন্তু আপনার মামা শ্বশুর মানে আমার আব্বাজান শুনলে হার্ট অ্যাটাক করে ফেলবেন, এই ভয়ে আনতে পারিনি। মেঘের আব্বু শুনলে মনে হয় হার্ট অ্যাটাক করতো না? জি না, আমার শ্বশুর অনেক স্ট্রং, আর ওনাকে যদি আজ বলি মেয়েকে পাঠিয়ে দিতে, উনি এক কথায় রাজি হয়ে যাবেন। জান্নাত উত্তেজিত কণ্ঠে বলল, সত্যি? মেজো মামা জানে তুমি বলে ফেলেছো? আমি বলিনি, কিন্তু উনি রাজি। এটা আবার কেমন কথা? এটা এমনই কথা, সেসব বাদ দেন। আপনার আমার বাসায় ফোন দিয়ে আমার বউটাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে কল দিতে বলুন। বউকে খুব মিস করছি। আমাকে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? আপনি বললেন আজ আপনি আমার ভাবি, তাই দেবর হিসেবে ভাবির কাছে আপনার করাই যায়। এখন রাখছি। আচ্ছা। জান্নাত যথারীতি হালিমা খানকে কল দিয়ে মেঘের সাথে কথা বলার নাম করে মেঘকে ঘুম থেকে তুলে আবিরের কথা বলেছে। মেঘ তড়িৎ বেগে উঠে ওয়াশরুম থেকে চোখ মুখে পানি দিয়ে এসে আবিরকে কল দিল। আবির অডিও কল কেটে ডিরেক্ট ভিডিও কল দিল। মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে তপ্তস্বরে বলল, কারো কি আমার জন্য বিন্দুমাত্র চিন্তা হয়? সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আমিও সরি ঘুম ভাঙানোর জন্য। মেঘ মুচকি এসে বলল, আপনার এই পরিবর্তনের পিছনে নিশ্চিত কোনো রহস্য আছে। কি রহস্য বলুন তো? আবির লাজুক হেসে বলল, আমি বলুম না, আমার শরম করে। মেঘ চক্ষু যুগল প্রশস্ত করে বলল,
আপনার শরমও আছে? আবির উত্তর না দিয়ে মেঘের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। মেঘ বারবার ডাকছে, কিন্তু আবিরের নজর স্থির। মেঘ একবার রাগী স্বরে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার যেহেতু মনে হয় আমি নির্লজ্জ, তাই আজ থেকে আমি নির্লজ্জের মতো আচরণ করব। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবিরের দৃষ্টি মেঘকে বারবার নাজেহাল করে, সেই সঙ্গে আবিরের উল্টাপাল্টা কথাতে মেঘ এখন হতবিহ্বল। আবির খানিক চুপ থেকে মোলায়েম কণ্ঠে শুধালো, শুনলাম কোথায় পড়ে গিয়ে জামা কাপড় নষ্ট করে আসছিস, শরীরে ব্যথা পেয়েছিস? না, তেমন ব্যথা পাইনি, কোমর একটু লাগছে। কি করতে গেছিলি? একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেছিলাম, কাউকে বলা যাবে না। আমাকে বলা যাবে না? আপনাকে অবশ্যই বলবো, কিন্তু এখন না প্লিজ। আপনি দেশে ফিরলে আপনাকে সারপ্রাইজ দিব। এখন কিন্তু আমার ভয় হচ্ছে। আবিরের মুখে অপ্রত্যাশিত কথা শুনে মেঘ বাগার রম্বর পূর্ণ হয়ে গেছে। গলা খাকারিতে আস্তে করে বলল, ও নো, আপনি আমায় ভয় পান? কতটা? আবির ভ্রুকুচকে চাপা স্বরে বলল, আপনাকে না, আপনার কর্মকাণ্ডকে ভয় পাই। এতক্ষণ আপনারা শুনছিলেন আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ৬৬তম পর্বের শেষাংশ এবং একটি বোনাস পর্ব। আপনাদের সবার এত বেশি পছন্দ আমার ভয়েসের উপন্যাসগুলা, আমার ভয়েসের গল্পগুলা, আপনাদের এত রিকোয়েস্ট আমি ফেলতে পারি না। আমি জানি আপনাদেরকে আমি একটু লেট করে ভিডিও আপলোড দিই আপনাদের জন্য, এই জন্য আমি অনেক বেশি সরি। বাট আপনাদের এত ভালোবাসা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ। অ্যান্ড এই জন্যই এত রাতে, এখন কিন্তু অনেক রাত, আমি কি বলবো, এখন রাত প্রায় 3টা, অলমোস্ট 3টা বেজে গেছে। মাত্র আমার ভিডিওতে ভয়েস দেওয়া শেষ হলো, অ্যান্ড এরপরে ভিডিওটা এডিটিং হবে, সকাল 10টায় ইনশাল্লাহ আপলোড হবে। আশা করি আপনারা সকাল 10টার পর আমার ভিডিওটা দেখতে পারছেন, বা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এভাবে আমাকে ভালোবাসবেন, আমার সাথে কানেক্ট থাকবেন। অ্যান্ড হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলি, আমি কিন্তু জানি আপনাদের ভেতরে অনেকেই আছে যারা অনেক সুন্দর লেখালেখি করে, তবে কোনো মাধ্যমে পাবলিশ করে না, বা কোন মাধ্যমে পাবলিশ করবে বুঝে উঠতে পারে না। তারা যদি চান তাহলে অবশ্যই তাদের লেখা ছোট গল্পগুলো আমাকে শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ আমি ভালোবাসার সহিত আপনাদের গল্পগুলো পাবলিশ করব। অ্যান্ড আশা করি আপনারা হতাশ হবেন না। অ্যান্ড হ্যাঁ, আপনাদের অবশ্যই আমি ক্রেডিট দিব, যেহেতু আপনারা কষ্ট করে গল্প লিখবেন, আপনাদের গল্প ক্রেডিট পাওয়ার অধিকার আছে, এটা আপনাদের অধিকার। আমি জাস্ট চাই আপনাদের ক্রিয়েটিভিটিগুলো তুলে ধরতে মানুষের কাছে। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে, ভিডিওটা বড় করতে চাই না। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন। আর আপনার প্রিয় বন্ধুদের সাথে কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, ইজন্ট ইট? ওকে, আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকালে ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।